এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের একদম শেষ প্রান্তে চলে এসেছে পরীক্ষার। তোমাদের সামনে পরীক্ষা কৃষি শিক্ষা, এবং কৃষি শিক্ষায় তোমাদের মূলত আমরা এই ভিডিওতে কথা বলবো খ বিভাগ অর্থাৎ তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের মূলত প্রশ্ন থাকবে ৩টি, সেখান থেকে ২টি দিতে হবে। আমরা যদি তৃতীয় অধ্যায়ের প্রশ্নে চলে যাই, প্রশ্নে যাওয়ার আগে একটু আরেকবার মনে করে দিতে চাই যে তোমাদের মূলত প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুটো মিলে থাকবে ক বিভাগ, তৃতীয় অধ্যায় খ বিভাগ, চতুর্থ অধ্যায় মূলত গ বিভাগ এবং পঞ্চম অধ্যায় ঘ বিভাগ। আমরা যদি একটু ভালো করে আবারও বলতেছি, প্রথম অধ্যায় শুধুমাত্র প্রশ্ন থাকবে তোমাদের ৪টি, সেখান থেকে ৩টি দিতে হবে। খ বিভাগে প্রশ্ন থাকবে ৩টি, সেখান থেকে ২টো দিতে হবে। গ বিভাগে প্রশ্ন থাকবে ৪টি, সেখান থেকে দিতে হবে ৩টি, এবং ঘ বিভাগে প্রশ্ন থাকবে ২টো, সেখান থেকে দিতে হবে ১টি। সর্বমোট ৩ ঘন্টায় তোমাকে ৯টি প্রশ্নের উত্তর দিতে হবে। তৃতীয় অধ্যায়ে মূলত তোমাদের রয়েছে কৃষি এবং জলবায়ু। আমরা একটু কৃষি এবং জলবায়ুর এই অধ্যায়টা নিয়ে ভালো করে পড়ব। তোমাদের প্রথম যে উদ্দীপকটা ছিল সেটা ছিল সুজিত বাবু, গ্রামের বাড়ি সমুদ্র তীরবর্তী সাতক্ষীরা জেলায়। তিনি তিনি আবাদি জমিতে স্থানীয় জাতের ধান চাষ উৎপাদন করতে ব্যর্থ হন। এরপর তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে বিনা ধান ৮ চাষের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিনা ধান ৮ মানে একটা ধানের জাতের নাম। কৃষি একদিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রদর্শিত তথ্যচিত্রে দেখে সুজিতবাবু লবণাক্ততা সহায়ক বিভিন্ন ফসলের চাষ সম্পর্কে অনেক তথ্যই জানতে পারেন। এরপরে তোমাদের প্রশ্ন ছিল যে লবণাক্ত সহিষ্ণু ফসল কাকে বলা হয়। মূলত লবণ যদি কোনো মাটিতে থাকে সেই মাটিতে ফসল ভালো হয় না। এর জন্য লবণাক্ত মাটিতে যে সকল ফসল জন্মাতে পারে সেগুলোকে মূলত লবণাক্ত সহিষ্ণু ফসল বলে। এরপরের প্রশ্ন ছিল তাপমাত্রা কিভাবে কৃষি উৎপাদন ব্যাহত করে। আচ্ছা, বীজ বপনের পর মাটির তাপমাত্রা হ্রাস পেলে বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না। ফলে ফসলের দৈহিক বৃদ্ধির সময় তাপ হ্রাস বৃদ্ধি ফসলের পোকামাকড় এবং বিভিন্ন রোগে আক্রান্ত করে। এভাবে তাপমাত্রা কৃষি উৎপাদনকে ব্যাহত করে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ তুমি যদি বীজ বপনের পর তাপমাত্রা হ্রাস পায় সেক্ষেত্রে নানা ধরনের রোগ ব্যাধি হতে পারে। আমি যদি ঘ নাম্বারের প্রশ্নটা বলি যে সুজিত বাবুর সিদ্ধান্ত সঠিক কিনা। বাংলাদেশের উপকূলীয় এলাকা অর্থাৎ যেখানে মূলত সুন্দরবনের পাশে যে সকল এলাকা রয়েছে, অর্থাৎ উপকূলীয় এলাকা বলতে বোঝায় সমুদ্রের নিকটবর্তী যে সকল মানে বঙ্গোপসাগরের তীরবর্তী যে সকল জেলা রয়েছে, এই সকল জেলায় মূলত লবণাক্ততার একটা প্রভাব দেখা যায়। এখানে ঝড় জলোচ্ছ্বাসের প্রভাবে বন্যার সৃষ্টি হয়, যার কারণে লবণাক্ত পানি সরাসরি জমিতে ঢুকে যাওয়ার কারণে জমির লবণাক্ততা বৃদ্ধি পায়। এখন মূলত লবণাক্ত মাটিতে যে ধান হয় সেটা হচ্ছে বিনা ৮ ধান, এবং এটা লবণাক্ততা সহিষ্ণু। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ২০১০ সালে এই জাতটি বের করেন, এবং এটার মোটামুটি বড় মৌসুমে এই জাতটির জীবনকাল ১৩০ থেকে ১৩৫ দিন, এবং মোটামুটি এই সিদ্ধান্তটা সঠিক ছিল, কারণ এই লবণাক্ত পানিতে এই বিনা ৮ ধান জাতটাই সব থেকে ভালো হয়। এরপরে ছিল পরের ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু যদি দেখে নিই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যক্রম মূল্যায়ন করো। এটা তোমরা একটু দেখবে যে আসলে কৃষি কর্মকর্তা তাদের সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। এরপরে আমরা যদি পরেরটা দেখি যে ফারুক বাড়ি খরা প্রবণ এলাকায় হওয়ায় তার বাড়ির খামারের পশু পাখির উৎপাদনে নানা সমস্যায় পড়েন। তিনি খরায় গবাদি পশুর খাদ্য সরবরাহ সংকট এবং রোগ ব্যাধির তীব্রতা বৃদ্ধি পায়। এমতো অবস্থায় উপজেলা পশু কর্মকর্তার পরামর্শে এই খরা পরিবেশে পশু পাখির অভিযোজন কৌশল কাজে লাগিয়ে খামারটি লাভের মুখ দেখে। জলবায়ু পরিবর্তনের কারণ কি? জলবায়ু পরিবর্তনের কারণ হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং মানুষ কর্তৃক এই যে প্রকৃতি গাছপালা এগুলো নিধন বা ধ্বংস। এরপরে খামার মাটির কৃষকেরা পশুপালনে কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল? মূলত কৃষকেরা প্রাকৃতিক নানা রকমের কারণে, জলোচ্ছ্বাস এই ধরনের কারণে। এরপরে ফারুক সাহেবের খামারটি পশুপালনের যে সমস্যা দেখা দিয়েছে তা ব্যাখ্যা করো। তোমরা এই প্রশ্নগুলো একটু পড়ে নেবে। এরপরে তোমাদের জন্য পরবর্তী যেটা ছিল সেটা ছিল অমল বাবু, তার বাড়ি মূলত রাজশাহীতে। তিনি আবাদি জমিতে রোপা আমন ধানের চাষ করতে ব্যর্থ হন এবং অবশেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিলে তিনি ব্রি ধান 36 এবং ব্রি ধান 55 এই যে আবাদ করেন, এবং তিনি ব্যাপকভাবে ফসল ফলাতে সক্ষম হন। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আরো কিছু শৈত্য সহিষ্ণু ফসলের নাম জানতে পারেন। শৈত্য সহিষ্ণু বলতে বোঝায় শৈত্য মানে হলো শীতল, অর্থাৎ যে সকল ফসল ঠান্ডা পড়লেও দীর্ঘস্থায়ী ভাবে ভালো জন্মে এবং তার কোনো প্রভাব পড়ে না, সেটাকে মূলত সত্য সহিষ্ণু ফসল বলা হয়। কয়েকটা সত্য সহিষ্ণু ফসলের নাম হচ্ছে গোল আলু, গম, এরপরে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম ব্রি ধান 36, ব্রি ধান, এগুলো সত্য সহিষ্ণু।
তোমাদের জন্য পরের যে উদ্দীপকটা আছে সেটা হচ্ছে হাবিব সাহেব একজন উদ্যমী কৃষক এবং তার গ্রামের বাড়ি মূলত জামালপুরে। তিনি মূলত আবাদি জমিতে ধান চাষে ব্যর্থ হন এবং চাষকৃত স্থানীয় জাতের ধানের জীবনকালের শেষের দিকটা খরা মৌসুম থাকে, ফলে তিনি B56 ধান চাষ করে পরবর্তীতে লাভবান হন। অর্থাৎ এই যে বলছিলাম যে শেষের দিকে যে খরা মৌসুম মানে হচ্ছে যেখানে মূলত পানির অভাব দেখা দেয়, তো তোমাকে ওখানে এই জাতীয় ফসল ফলাতে হবে যেটা মূলত পানির মানে কম পানিতেও যেটা মূলত ভালো ফসল দিতে পারে। তো এটা নিয়ে তোমাদের ব্যাপক কথাবার্তা রয়েছে, পরেরটাও একই টাইপের, আমি এর জন্য আর রিপিট করলাম না। আর তোমাদের কথা হলো গিয়ে কৃষিতে কিন্তু প্রশ্ন রিপিট নাও হতে পারে, তুমি একটু মেন কথা হচ্ছে গিয়ে পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো বলা আছে সেই অধ্যায়গুলো ভালো করে পড়বে, তাহলেই সব থেকে বেস্ট রেজাল্ট করতে পারবে। এরপরে বিধান 56, বিধান 17 এবং এ গৌরব এবং প্রদীপ মূলত জাতের দুটি পার্থক্য করতে বলা হয়েছে, এটা তোমরা চেষ্টা করলে পারবে। এরপরে আসো আমরা একটু এই সৃজনশীলগুলো তোমাদেরকে মূলত দেওয়া হয়েছে কারণ এই অধ্যায় থেকে তোমাদের মূলত দুটো প্রশ্ন আসবে, অর্থাৎ 10 মার্কস থাকবে, যেখান থেকে তোমাদের দুটো প্রশ্ন লিখতে হবে 3টি আউট অফ 3 এর মধ্যে, যেটা তোমাদেরকে একটু সহজই আছে, অসুবিধা নেই, পারবে। এবং এই টপিকস গুলো বারবার একটু রিপিট করবে। আসো বিধান 52 কতদিন পানির নিচে ডুবে থাকতে পারে, এটা মূলত 10 থেকে 12 দিন পানির নিচে ডুবে থাকতে পারে, অর্থাৎ যে সকল জায়গা পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে ক্ষতিগ্রস্ত হয় না। এরপরে আসো উপকূলীয় লবণাক্ততার প্রধান ফসল কি, প্রধান ফসল হচ্ছে গিয়ে ধান। এরপরে রয়েছে যে দাপক কি, দাপক হচ্ছে গিয়ে বীজতলা তৈরির পর যদি জমির অভাবে পানির উপরে তৈরিকৃত ভাসমান বীজতলাকে বলা হয় মূলত দাপক। তীব্র খরায় দেশে ফসল ঘাটতি কতদিন পর্যন্ত কত ভাগ হতে পারে, সেটা হচ্ছে গিয়ে 70 থেকে 90 ভাগ পর্যন্ত ফসলের ঘাটতি হতে পারে। এরপরে রয়েছে জলবায়ু কাকে বলা হয়, জলবায়ু বলতে মূলত বুঝতে হয় কোনো একটা নির্দিষ্ট এলাকায় মূলত 30 থেকে 40 বছরের আবহাওয়ার হারকে মূলত জলবায়ু বলে। খরা সহ্যকরণ বলতে কি বোঝায়, মানে খরায় পতিত হওয়ার পরও স্বল্প পানির টিকে থাকার যে ক্ষমতা, এটাকে মূলত খরা সহ্যকরণ বলা হয়। কোন ফসল রাতে পত্ররন্ধ্র খোলা থাকে, আনারসে রাতে পত্ররন্ধ্র মানে পাতায় ছোট ছোট ছিদ্র থাকে, সেটাকে মূলত পত্ররন্ধ্র বলে। এরপরে খরায় পতিত ফসল পাতার উপরে কি জমা করে, পশুধনের হার কমায়, পতিত ফসলের উপরে লিপিড অথবা মোম বা ঘন লোমের আচ্ছাদন এটা তৈরি করে। এরপরে তোমাদের জন্য আছে মূলত ঈশ্বরদী 40 কেন লবণাক্ত এলাকায় চাষ করা হয়। ঈশ্বরদী 40 একটা লবণাক্ত সহিষ্ণু আখের জাত, অর্থাৎ এটি মূলত ওয়ান কাইন্ড অফ আখ, এবং এই জাতের উচ্চমাত্রায় চিনি পাওয়া যায় এবং এর ফসল প্রতি হেক্টরে মূলত জন্মে 85 থেকে 95 হেক্টর, এবং এই জাতটি মূলত লবণাক্ত এলাকায় চাষ করা হয়। এরপরে বট কেনাফ বলতে কি বোঝায়, বট কেনাফ হচ্ছে গিয়ে পাটের মতো একটা আঁশ জাতীয় ফসল, এটি পাট গবেষণা ইনস্টিটিউট এটি মূলত আবিষ্কার করেছে এবং সাধারণত জলবদ্ধ এলাকায় এই জাতের যে পাট এটা মূলত চাষ করা হয়। এরপরে ঢল বন্যা কাকে বলা হয়, পাহাড়ে যদি নেমে আসা পানি হঠাৎ ঢলে যে বন্যার সৃষ্টি করে সেটাকে মূলত ঢল বন্যা বলা হয়। এরপরে ছিল উদ্ভিদের উপোসকরণ বলতে কি বোঝায়, খরা প্রবণ এলাকায় কিছু কিছু উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে দেয়, এই অবস্থাকে কোষ নেতিয়ে পড়লে স্ফীত রস চাপ বজায় রাখে এবং স্বল্প মাত্রায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করিয়ে সীমিত পর্যায়ে সালোক সংশ্লেষণ বজায় রাখে, এই অবস্থাকে মূলত বলা হয় উদ্ভিদের উপসীকরণ। আশা করি বুঝতে পেরেছো, এই হচ্ছে গিয়ে তোমাদের মূলত খ বিভাগের প্রশ্ন। আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে গ এবং ঘ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।